সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে সম্প্রতি শেওড়াপাড়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় একজন যুবককে ইটের আঘাতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয় এবং সেই মোটরসাইকেলে নিয়ে যাওয়া হয়। তো এটি আসলে প্রথমে সবাই ভেবেছিল ছিনতাই, পরবর্তীতে তদন্তে বের হয়ে এসেছে এর পেছনে অন্য একটি অজানা কারণ। তো আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। তার আগে এটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, সেটি দেখে আসতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২১ বছরের সাজিদ চৌধুরী রাফি। মাথায় ইটের আঘাতে গুরুতর চোটের অস্ত্রোপচারের পর থেকে এখনও চোখ মেলে তাকাননি তিনি। রাফি যেমন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তেমনি আইসিইউর বাইরে একাকী লড়াই চালিয়ে যাচ্ছেন মা তানিয়া শিকদার। কখনো রিপোর্ট সংগ্রহ, কখনো ওষুধ কেনা। এক সপ্তাহ ধরে ছেলেকে বাঁচাতে ছুটে চলছেন দিক বিদিক। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, অবস্থা সংকটাপন্ন। আমার ফ্লাইট ছিল ১২ তারিখে, সেই ফ্লাইটও আমি মিস করে শুধু ছেলের জন্য। আর ছেলের অবস্থা খুবই ভয়াবহ। যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তারা যেন আমার ছেলের মূল হোতাকে তাকে খুঁজে বের করে, আমার ছেলের জন্য আর্থিকভাবে সবাই যেন সাহায্য করে, যাতে আমি আমার ছেলের চিকিৎসাটা চালায় যেতে পারি। মঙ্গলবার রাত ১:১টার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া হয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রাফি। আগে থেকেই ওত পেতে থাকা একজন তাকে দাঁড়াতে সংকেত দেয়, না দাঁড়ানোয় আরেকজন চলন্ত বাইকে ইট দিয়ে আঘাত করে নিচে ফেলে দেন। এরপর অটোরিকশায় তুলে রাফিকে নিয়ে চলে যান। ইট দিয়ে মাথা থেতলে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সবাই ভেবেছিল এটি ছিনতাইয়ের ঘটনা। পুলিশ যখন তদন্তে নামে তখন তারাও এই অ্যাঙ্গেলে কাজ শুরু করে, কিন্তু পরে জানা যায় এটির পিছনে আছে অন্য কোনো ঘটনা। সিসিটিভি ফুটেজ ভাইরালের পর হত্যা চেষ্টা মামলা করে তার চাচা। পুলিশও তদন্তে নামে। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে রাফিকে আঘাতকারী তার পূর্ব পরিচিত। ময়মনসিংহ সীমান্ত থেকে আঘাতকারী মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয় ফয়সাল ওরফে কালু ও আনোয়ার হোসেন বাবু নামে আরও দুজন। পুলিশের দাবি এটি ছিনতাই নয়, পূর্বশত্রুতার জের। সে একটা বাধা প্রদান করে বা নিষেধ করে, এই নিষেধ থেকে তর্ক বিতর্কের এক পর্যায়ে মূলত তারা বলে তোকে দেখে নেব, এবং সেই মোতাবেক তারা উৎপেতে থাকে, পরিকল্পনা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। যখন হুন্ডা দিয়ে আসছিল তখন তাকে নির্জনে আক্রমণ করে। এটা হলো মূল কারণ, পূর্বশত্রুতা। আমি এটার বিচার চাই, আমার সন্তানরা সুস্থ হোক, আমি তো দোয়া করি। রাফির বাবা মা আলাদা হওয়ার পর থেকে রাফি বড় হয়েছেন চাচার সংসারে। রাফির কথা শুনতে কান্নায় ভেঙে পড়েন তার চাচি। তিনি জানান, গ্রেফতার পারভেজ ও কালু তাদের বাসায় ভাড়া থাকতেন। সে সময় মাদক বিক্রির জন্য তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। রাফি জানছে যে কোনো কারণে, পরে পুলিশও নিয়ে আসছিল। পুলিশ নিয়ে এসে পরে ঘর দেখাই দিছে, ঘর তন্ন করে খুঁজছে, কিছু পায় নাই। ওইখান থেকে একটা ক্ষোভ ছিল। রাফির চাচা জানান, তার চাচাতো ভাইরা সম্প্রতি জমি দখলের চেষ্টা করে। সেই জমি দখলমুক্ত করতে রাফি তাদের বন্ধুদের নিয়ে সেই জমিতে আড্ডা দিত। সেখানে পারভেজ ও কালু এসে মাদক বিক্রির চেষ্টা করে। এটিতে বাধা দেয় রাফিকে হুমকি দিয়েছিল গ্রেফতারকৃতরা। আমার তো সন্দেহ হয় আমার বাড়িঘর নিয়ে যাইতেছে আমার চাচারা, সেই সুবাদে রাফি অ্যাক্সিডেন্ট, এগুলো আমার সন্দেহ তো হয়ই। না সন্দেহ হওয়ার তো কোনো ইয়া নেই। এগুলো পুলিশ ভালো করে তদন্ত করুক, সরকারি আরো বাহিনী আছে তারা তদন্ত করুক। এই ঘটনায় আমিন নামের আরেক আসামি এখনো পলাতক। তাকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে আমরা যেমনটি দেখছিলাম এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই ঘটনাটি ঘটনার পর যখন সিসিটিভি ফুটেজ পুলিশ পর্যালোচনা করে, সবার প্রথম যেই ছবিটি সামনে আসে সেটি হচ্ছে যে মোহাম্মদ পারভেজের যে একটি ছবি সেই ফুটেজে দেখা যায়, এবং পরবর্তীতে এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হওয়ার পরে তাকে আসলে খুঁজে বের করার চেষ্টা করে। এরপরে ফয়সালের চেহারা দেখা যায়, আনোয়ার হোসেন বাবুকে দেখা যায় এবং আমিন নামে আরেকজন এখনও পলাতক আছে তাকে দেখা যায়। তো যখন এদেরকে দেখা যায়, মূলত ঘটনাটি এমন হয়েছে যে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার পর ফুটেজে দেখা যাচ্ছিল সেখান থেকে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে তারা কিছু দূর গিয়েই যে অটোরিকশাটা সেখানে ছিল, সবাই তাদেরকে দেখার জন্য দুই একজন যারা এসেছে তাদেরকেও তারা বুঝিয়েছে যে এখানে উপর থেকে একটি ইট পড়ে সে আহত হয়েছে, তাকে দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে। এই কথাটি বলে পাশে তারা যারা এই ঘটনায় জড়িত ছিল তারা এবং আশেপাশের লোকজনকে নিয়ে তারা অটোরিকশায় তুলে কিছু দূর যাওয়ার পরে তারা অটোরিকশাটাও
সে রিক্সা থেকে রাফিকে সেখানে ফেলে দেয় এবং তাদের যে মোটরসাইকেল সেটাও সেখানে রেখে দেওয়া হয়। পরবর্তীতে রাফি গুরুতর আহত হলেও সে যেটি করে তার আত্মীয় স্বজনকে সে বিষয়টি জানায় এবং সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আকুতি মিনতি জানায়। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ যেটি হয় যে পুলিশ তখনও পর্যন্ত জানতো না যে এরকম একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে একটি সিসিটিভি ফুটেজ সেই স্থানের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে পুলিশও দেখতে পায় যে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। পরে তারা পিও ভিজিট করে, কিন্তু এর আগেই তারা সেই ঘটনার যেদিন ঘটেছিল 9 তারিখ, সেই ঘটনা যেদিন ঘটেছিল 9 তারিখ, সেই 9 তারিখেই কিন্তু তারা থানার মাধ্যমে বিভিন্নভাবে তারা এই ঘটনাটি জানার জন্য তারা চেষ্টা করে, কিন্তু টহল পুলিশের কাছে ফোন আসে যে সেই জায়গাটিতে একটি মোটরসাইকেল পরিত্যক্ত হিসেবে উদ্ধার পড়ে আছে এবং সেটি কাফরুল থানা পুলিশ উদ্ধার করে তাদের থানায় নিয়ে যায়। তখনও তারা জানতো না যে এই মোটরসাইকেলটি আসলে কাদের। পরে যখন সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তখন আসলে তারা আবার ঘটনাস্থলে যায় এবং সেই ঘটনাস্থলের সাথে মিলিয়ে দেখে যে যেই ফুটেজে যেই মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল সেই মোটরসাইকেলটি আসলে তারা সেখানে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। পরবর্তীতে তাদের সামনে আসে যে যেহেতু এটি যদি আসলে বিভিন্ন গণমাধ্যমে ছিনতাই হিসেবে চালানো হচ্ছিল, তো তারা তখন এটি ক্রস চেক করে দেখে যে এটা আসলে কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, কারণ ছিনতাই হলে তার মোবাইল, তার বাইকটি এখান থেকে নিয়ে চলে যেত এবং আহত যে তার মোবাইল, মানিব্যাগ কিছুই তারা নেয়নি। পরবর্তীতে তারা এই সিসিটিভি ফুটেজগুলো দেখিয়ে আত্মীয় স্বজনের সাথে কথা বলে এবং আত্মীয় স্বজন আইডেন্টিফাই করে যে এখানে যারা আছে এদের মধ্যে দুজন রাফির পূর্ব পরিচিত। সেই দুজন হচ্ছে ফয়সাল এবং পারভেজ। পরবর্তীতে ফয়সাল এবং পারভেজকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু হয়, বিভিন্ন জায়গায় অভিযান করে, কিন্তু তারা যে জায়গাটিতে থাকতো সেখানে তারা আসলে থাকে না, তারা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পুলিশের কাছে খবর আসে যে পারভেজ, যে কিনা ইট দিয়ে রাফিকে আঘাত করেছিল, তার লোকেশন আছে ময়মনসিংহের সীমান্তের দিকে। পরবর্তীতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং পারভেজকে ধরে নিয়ে আসে এবং তার মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে আসলে এই ঘটনাটি কী। পরবর্তীতে তার কথা মতো র্যাবও অভিযান পরিচালনা করে এবং র্যাব যেই ফয়সাল ওরফে কালু আছে তাকে তারা গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের আরেকটি জায়গায় অভিযান করে সেই অটো রিকশা দিয়ে রাফিকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থল থেকে একটু দূরে, সেই অটো রিকশাটিও জব্দ করে এবং সেই চালক আনোয়ার হোসেন বাবুকেও তারা গ্রেফতার করে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানতে পারে যে এই যে রাফির সাথে মূলত তাদের বিরোধটি আরও 2-3 বছর আগে থেকে, যখন এই পারভেজ তাদের বাসায় ভাড়া থাকতো এবং এই ভাড়া থাকা অবস্থায় পারভেজের বিরুদ্ধে যে মাদক বিক্রির যে অভিযোগ এবং ফয়সাল পারভেজের কাছে আসতো, দুজনই আসলে এলাকায় মাদক বিক্রি করে এবং পরবর্তীতে রাফি এটি পুলিশকে জানিয়ে তাদের সেখান থেকে বের করে দেয়। পরবর্তীতে কিছুদিন আগে তার চাচা যেটি অভিযোগ করেছে যে এখানে তাদের চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল, সেই জমিটি দখলে রাখার জন্য রাফি এখানে এসে বিভিন্ন জনকে সাথে নিয়ে তাদের বন্ধুদের নিয়ে আড্ডা দিত। কিন্তু এই যে ফয়সাল এবং পারভেজ তারা আবারও নতুন করে এলাকায় এসে তারা মাদক বিক্রির চেষ্টা করে, রাফি সেটিতে বাধা দেয় এবং সেখান থেকে তাদের একটি ক্ষোভ হয়। যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন রাতেও তারা সন্ধ্যায় তারা এই রাফির বাসার এলাকায় আসার পর রাফির সাথে একটি বাকবিতণ্ডা হয়। পরে রাফিকে তারা হুমকি দেয়। পরবর্তীতে সেই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতেই তারা আসলে পরিকল্পনা করে যে রাফিকে কখন একা পাওয়া যায়। সে তার ফুপুর বাসায় নামিয়ে দেওয়ার জন্য একটি মোটরসাইকেল তার পরিচিত বড় ভাই সাব্বির, তার কাছ থেকে সেই মোটরসাইকেলটি সে নিয়ে চালানোর জন্য নেয় এবং নেওয়ার পরে তার ফুপুকে সে বাসায় রেখে দিয়ে যখন সে নির্জনে ফিরছিল ঠিক তখনই পারভেজ এবং ফয়সাল এবং আমিন তারা পরিকল্পিতভাবে সেই জায়গাটিতে অবস্থান করে। প্রথমে আমিন তাকে মোটরসাইকেল দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়, সেটি অমান্য করলে পরবর্তীতে পারভেজ ইটটি নিয়ে তার মাথায় আঘাত করার পরে সে গুরুতর জখম হয়। এরপরে যেটি হয়েছে এখন যে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরে এখন পর্যন্ত হাসপাতাল নিয়ে যাওয়ার পর জরুরি অপারেশন হয়েছে। সেই অপারেশন হওয়ার পরে তার যেই মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, পুলিশ বলেছে অতিরিক্ত, মেডিকেলে যারা আছে চিকিৎসকরা তারা বলেছে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং এই রক্তক্ষরণের কারণে রাফি এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। সে 7 দিন ধরে অচেতন অবস্থায় রয়েছে। রাফিকে দেখার জন্য তার মা বিভিন্ন দ্বারে ঘুরছেন, আইসিইউর সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সে চেষ্টা করে যাচ্ছেন রাফির যাতে জ্ঞান ফিরে। এবং এখন পর্যন্ত 7 দিনে যেটি আমাদেরকে জানিয়েছে তার মা, যে এখন পর্যন্ত প্রায় 3 লাখের বেশি টাকা তার খরচ হয়ে গিয়েছে এবং সে আসলে হিমশিম খাচ্ছে যে কিভাবে তার আসলে এই
ট্রিটমেন্টটি সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এজন্য সে আসলে সমাজে যারা বিত্তবান রয়েছে তাদেরকে দিকে আহ্বান জানিয়েছেন যাতে তার সন্তানের কে বেঁচে ফেরানোর জন্য যে সাহায্য দরকার সেটি যাতে তাকে করা হয়। এবং এই যে রাফি এবং রাফির যে পরিবারটি, এটি আসলে শুরু থেকেই নানা ধরনের প্রতিবন্ধকতা সামনে সম্মুখীন হয়ে কিন্তু এতদূর পর্যন্ত এসেছে। রাফির বাবা হংকংয়ে ছিল, সে হংকং থেকে ফিরে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং 2016 সালে রাফির মার সাথে তার ছাড়াছাড়ি হয় এবং রাফির মা সেখান থেকে সে দুবাই চলে যায় এবং দুবাই কাজ করে। এবং সেই রাফির মা এই ঈদের ছুটিতে বাসায় এসেছিল, 12 তারিখে তার ফ্লাইট ছিল, কিন্তু রাফির এই ঘটনার পরে সে কিন্তু আসলে এখন পর্যন্ত ফিরতে পারেনি। এবং রাফির সাথে তার মায়ের অনেকদিন পরে দেখা হয়েছে, একটি ভালো সময় অতিবাহিত হচ্ছিল, ঠিক সেই টাইমে এরকম একটি দুর্ঘটনায় আবারও তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং এই যে বাবা মা ছাড়া থাকা এবং হঠাৎ অনেক দিন পরে মায়ের সাথে দেখা হওয়া এবং আবারও তার অসুস্থ হওয়া একেবারে পুরো পরিবারের কেই আসলে একটা অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে। এবং একটি তুচ্ছ ঘটনায় একটা ভালো কাজের জন্য সে আসলে এই কাজটি করতে চেয়েছিল যে তার এলাকায় যাতে কেউ মাদক বিক্রি না করে, কিন্তু এটির প্রতি আসলে ক্ষোভ থেকেই এই একটি ভালো কাজ করতে গিয়ে তার আসলে তার নিজের জীবনে সে আসলে বিপদ ডেকে আনলো এবং এই ধরনের মাদক কারবারিরা তাকে এভাবে হেনস্থা করলো। যে দুইজন প্রধান অভিযুক্ত পারভেজ এবং ফয়সাল, তাদের নামে এখন পর্যন্ত যে তথ্য প্রায় 8টি মামলা পাওয়া গেছে, সবই মাদক মামলা সহ বিভিন্ন মামলা। তো তারা একদমই জেনুইন অপরাধী। তো রাফির মায়ের একটাই আবেদন যে এই ঘটনায় তাদের যে পারিবারিক একটি জমি নিয়ে বিরোধ রয়েছে, এটির সাথে সেটির কোনো বিরোধ আছে কিনা সেটি যাতে তদন্ত করা হয় এবং তাদের সাহায্যে যাতে অন্যরা এগিয়ে আসে। তো পুলিশ বলেছে যে এখন পর্যন্ত তারা মাদক যে বিক্রির বাধা সেটি তারা পেয়েছে, এখানে জমি নিয়ে কোনো ধরনের ঝামেলা আছে কিনা সেটি তারা তদন্ত করে দেখবে। ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবে। তো আজকে আমরা কথা বললাম এই যে এই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে, একটি ছিনতাই বলে একটি ঘটনা ভাইরাল হওয়া, পরবর্তীতে এটির পেছনে মাদকের সম্পৃক্ততা। তো এটি আসলে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। এরকম নতুন নতুন তথ্য পেলে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।